একজন এই সংগঠনটির নির্বাহী যিনি পরিচালক আছেন সোহানুর রহমান, তিনি জলবায়ু কর্মী। তার সঙ্গে আমরা কথা বলতে পেরেছি, তিনিও ছিলেন সেই বৈঠকে এবং তিনি আমাদেরকে কিছুক্ষণ আগে জানালেন যে জলবায়ু পরিবর্তন বলছি যে আইন আদালতকে অনারেবল বিষয় কোথায় লু মমনারা বলছে আমি এ নিয়ে কোনো আপনি অলওয়েজ কথা বলে নাই এবং হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস যে যেখানে বসে আজকের ভিডিও দেখবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং সবাইকে অভিনন্দন জানাই, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের রাজনীতি আবারও কিছুটা আলোচনার মুখে, কারণ আপনারা জানেন ডোনাল্ডো আবারও বাংলা সফর আসতেছে। সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে বলেছেন, এবং সেই সাথে বলেছেন ডোনাল্ডোর কথা বাংলাদেশ সরকার শুনবে না, কারণ হোদ বাইডেনের কথা সে দেশের জনগণ শুনে না। আওয়ামী লীগের পালিয়ে যাবার কোনো রেকর্ড নেই, আওয়ামী লীগ পালিয়ে যাবে না, জনগণের সরকার, সে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এবং আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বিএনপি অদৃশ্য শক্তির উপর নির্ভরশীল করতেছে। ডোনাল্ডো আসলে তার সাথে র্যাবের নিষেধাজ্ঞা এবং অন্যান্য নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করা হবে। বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তা আরও ভয়াবহ পরিস্থিতি শিকার হবে, সে কথা সরকারের পক্ষ থেকে মন্ত্রীরা বলেছেন। এবং বিএনপির পক্ষ থেকেও সরকারের সমালোচনা করে বলেছেন সরকারের এখন নিজেদের কোনো ক্ষমতা নেই, অন্যান্য শক্তি দিয়ে সরকার রাষ্ট্র পরিচালনা করতেছে এবং জনগণের উপর চেপে বসেছে, সেই ধরনের কথা বলেছেন বিএনপি মহাসচিব। বাংলাদেশের যে রাজনীতির পালাবদল আপনারা জানেন, সেটা অনেক বছর ধরে হয়নি, সে কারণে আওয়ামী লীগের মধ্যে অনেক দূরত্ব। আমরা চাই জনগণের প্রতিফলন, জনগণ কতটুকু উপকার পেয়েছে এবং জনগণের কতটুকু হয়েছে সেটা নিয়ে আসলে আমাদের বাংলাদেশের রাজনীতি। চলুন আমরা আর দেরি না করে বাংলাদেশের যে রাজনৈতিক সমস্যা চলতেছে সেগুলো ভিডিও আকারে দেখে এবং সেই সাথে বেশি বেশি করে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা নেই, এই কারণে যে তাদের আন্দোলনের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। ইদানিংকালে তারা ঢাকায় দুটি সমাবেশ করেছে, দুটি সমাবেশই ফ্লপ করেছে, এটা আপনারা দেখেছেন। মানে এই আন্দোলনে তাদের কর্মীও এখন এত হতাশ যে কর্মীরাও এখন নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে, যে কারণে কর্মীরাও সেভাবে তাদের কর্মসূচিতে যোগ দিচ্ছে। আমি এ নিয়ে কোনো আলোচনা করতে চাই না, ওনাদের রুটিন আসবে যাবে। তারা কি করছে না করছে জানি না, তারা উপরে উপরে পাত্তা দেয় না, তলে তলে আবার কি করে সেটা তো বলা মুশকিল। আমি প্রতিদিনই না, কারণ একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশ এত মাতামতি করবে, তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন তাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছে, আমরা দাওয়াত করে কাউকে আনছি। গত বছর ফেব্রুয়ারি মাসে ডোনাল্ডো এসেছিলেন, তখন আসলে ওই সময় নির্বাচনের আগে ভিসা নীতির বিষয়গুলো তখন আসছিল। এখন যখন নির্বাচন 7 জানুয়ারি নির্বাচনের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোন রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশে আসছেন, সেক্ষেত্রে রাজনীতি আমরা কোনো প্রকার স্যাংশন ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি। বললাম কেয়ার করি না। বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন যে তাদের নেতাকর্মীদের বিচারের জন্য বিশেষ করে ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে। এটা জ্বলন্ত মিথ্যা, নির্ভেজাল মিথ্যা।
আপনি অলওয়েজ খুঁচিয়ে কথা বলেন। বিশৃঙ্খলাটা আপনি ঠেকাইতে পারেন নাই কেন? আপনাকে নিয়ে করবো, চলেন। আপনি তো বয়স্ক রায়ের মতো। রাস্তার বিশৃঙ্খলাটা আপনি ঠেকাইতে পারেন নাই কেন? আপনাকে নিয়ে করবো, চলেন। আমাকে নিয়ে করলে তো রাস্তার বিশৃঙ্খলা ঠেকানো যাবে না, এটা তো কথা না। আপনি তো অভিযোগই খালি করতে থাকেন সব সময়। আপনাকে তো পাই না, আপনাকে প্রশ্ন করতে পারি না না, আপনি পান না, আপনার ভাই আপনার বোন তারা তো পাচ্ছি। আমি প্রতিদিনই কথা বলছি। মানে বলতে আপনি যে অ্যাক্সিডেন্ট বা এই বড় ইস্যু হলে তখন পলিটিক্যাল কথা বলেন না, এই ইস্যু নিয়ে তখন তো বলেন না, আপনাকে তখন তো পাই না। আপনার না পাইলে আপনার ভাই পায়, আপনার কাগজ আছে না। আমি তো এখানে না বসলে তিনি রেতে অথবা আমাদের ঢাকা জেলা অফিসে আমি বসি, তো আমি তো বসি। এখন আপনাদের এক কাগজে আপনি না থাকলেন আরেকজন থাকলেও তাকে দিয়ে প্রশ্ন করেন। আপনার মন্ত্রণালয়ের বিষয়ে একটু প্রশ্ন করি, সেটা হলো না না, আপনি বারবার প্রশ্ন করুন, আপনার প্রশ্নের জবাব দিয়েছি। মন্ত্রণালয়ের বিষয় কাদের ভাই, কারণ গত কয়েক বছর আপনি এই মন্ত্রণালয়ের রাস্তার শৃঙ্খলা ফিরানোর জন্য বারবার বলছিলেন, আপনি চেষ্টাও করছেন, কিন্তু সম্প্রতি এই ঈদের সময় আমরা যে পরিমাণ। আচ্ছা, এটা তো শুনলাম, এটা তো সবাই বলছেন, এই প্রশ্ন আগেও করেছেন, আপনি কোথায় ছিলেন? আপনি তো বয়স্ক রায়ের মতো। কোথায় চলে গেছে হঠাৎ টুপি একটা মাথায় দিয়ে ভাষণ দিচ্ছে। 15 বছর থেকেও আপনি এরপরে এসে বলতেছেন বিকল্প ব্যবস্থা না করে পুরনো সড়ক নতুন করে আপনি কেন এখন রাস্তা নামে এই জিনিসটা করতে পারছেন না? কারণ এই ভাঙাচুরা বাসের রাস্তা ঢাকা শহর, আপনি অন্য জায়গাতে বসে, সেটা তো আলাদা। আপনার তো কথাবার্তা সুর সবসময় এরকম। এভাবে প্রশ্ন করবেন না, খুঁচাবেন না। না না দাদা, আমি আপনার সাথে বসছি, আমি ফ্রেন্ডলি কথাবার্তা বলতেছি, আপনি অলওয়েজ খুঁচিয়ে কথা বলেন, এটা ঠিক না। পিকিং করেন, প্রশ্ন এইভাবে করেন আগে, আপনার এটা করার অভ্যেস। আপনি কি একাই এখানে লাশ করছেন? আপনি একা এত প্রশ্ন করলে আমি জবাব দেবো। আপনি যে সিদ্ধান্ত বাস্তবায়ন হয় কাদের ভাই, সেই জন্যই আপনার কাছে আমাদের প্রশ্নটা, যেটা আপনি এই মোটরসাইকেলের কথা বলছেন, এটা ঠিকই আছে। সেজন্য বলছি গত 15 বছরে কত নতুন বাস ঢাকা রাস্তা নেমেছে, নিশ্চয়ই আপনার নিশ্চিত হিসাব আছে। কেন এই বিআরটিসির গাড়ি কটা আছে আপনি জানেন? 1100 গাড়ি বিআরটিসি আছে, সেটা জানেন। নতুন বাস কোথা থেকে আসলে ভালো হয় আপনি বলেন না? ভারতেরটাই তো টেকসই। এত প্রশ্ন কোন সাংবাদিক সম্মেলনে এই বিএনপি জামাত ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে অপরাজনীতি করে, অথচ আজকে 7 মাসের বেশি ফিলিস্তিনিদের উপর গণহত্যা হচ্ছে, ফিলিস্তিনে গণহত্যা হচ্ছে, নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে। 35,000 যাদেরকে হত্যা করা হয়েছে তার মধ্যে 70% নারী ও শিশু। এটির বিরুদ্ধে একটি শব্দ বলে নাই, বরং নির্বাচন ভণ্ডুল করার তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর তারা করে আন্তর্জাতিক ইসলামী ইহুদি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সুতরাং এদেরকে চিনে রাখতে হবে, এদের মুখোশ আজকে উন্মোচিত হয়েছে। আর কিছু লেবাসদারি ইসলামী দল যারা সরকারের বিরুদ্ধার করে, কথায় কথায় সমাবেশ করে, এরা আসলে একটি শব্দ, একটি বড় মিছিল আজকে এই ফিলিস্তিনিদের পক্ষে। আমেরিকায় বড় মিছিল হয়, ইংল্যান্ডে বড় মিছিল হয়, আমাদের যুব মহিলা লীগ মিছিল করে, আর তোমরা ইসলামী দল বলের পরিচয় দাও, একটি বড় মিছিল সমাবেশ করো নাই। তোমরা আসলে ধর্ম ব্যবসায়ী, এদেরও কিনে রাখতে হবে। আমি আর কথা না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে, স্বাধীনতা পরিষদকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সহ
বেশ কয়েকজন। এবং এই যে 1.5 ঘন্টা ব্যাপী যে বৈঠক সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে, তারপরে নূর খান লিটন, মাহফুজ আনাম, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি, কিন্তু তারা গণমাধ্যমের মুখোমুখি হতে চাননি। বরং ক্লাইমেট ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস একজন এই সংগঠনটির নির্বাহী যিনি পরিচালক আছেন সোহানুর রহমান, তিনি জলবায়ু কর্মী, তার সঙ্গে আমরা কথা বলতে পেরেছি। তিনিও ছিলেন সে বৈঠকে এবং তিনি আমাদেরকে কিছুক্ষণ আগে জানালেন যে জলবায়ু পরিবর্তন, ফিলিস্তিন ইস্যু, বাংলাদেশের মানবাধিকার, রাজনৈতিক ইস্যু সহ নানা ইস্যু নিয়ে ডোনাল্ড লু তাদের কাছে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন, তারা তাদের মতামত তুলে ধরেছেন। এবং উল্লেখযোগ্য হলো বাংলাদেশের মানুষের ফিলিস্তিন সম্পর্কে যে অবস্থানটা কি, সেটাও কিন্তু ডোনাল্ড লু জানতে চেয়েছেন। এবং সমস্যারে সবাই বলেছেন যে তারা ফিলিস্তিনের যে গণহত্যা তার বিপক্ষে আছেন, এবং সেখানে ডোনাল্ড লু বলেছেন যে তাদের অবস্থান কিছুটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ এই ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান কিছুটা পরিবর্তন হয়েছে, সেটি তিনি বলেছেন। এবং জলবায়ুর ক্ষেত্রে বিশেষ করে কোস্টাল এরিয়া বা উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য যাতে জলবায়ু পরিবর্তন বিষয়ক যেই পদক্ষেপগুলো আছে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক জলবায়ু সংগঠনগুলোর, সেইগুলো যেন মেনে চলা হয় বা উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য যেন কাজ করা হয়, সেটি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মানবাধিকার অবস্থায় সেখানে গণমাধ্যমের স্বাধীনতা সহ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র উপস্থিত সুশীল সমাজের নাগরিকদের আহ্বান জানিয়েছেন তারা যেন সচেষ্ট থাকেন। অর্থাৎ এই দীর্ঘ 1.5 ঘন্টা ব্যাপী আজকে কিন্তু আমরা দেখেছি যে খুব বেশি মানুষ কিন্তু এখানে উপস্থিত ছিল না এর আগে, অর্থাৎ নির্বাচনের আগে যখন এই ধরনের সুশীল সমাজ বলছি যে কোনো পরিবর্তনের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে তরুণ এবং যুব সমাজ, ছাত্র সমাজ। সেক্ষেত্রে আমাদের যারা গণঅধিকার পরিষদে আছেন, আমি খুব আশাবাদী যে তারা কিন্তু সবাই প্রায় একেবারেই তরুণ এবং ছাত্র নেতা থেকে উঠে এসছেন। ছাত্র নেতা ছিলেন নূর সাহেব, নিজেই ডাক্তার ভিপি ছিলেন, এবং তাদের ভূমিকাও এই আন্দোলনে অত্যন্ত জোরালো ভূমিকা ছিল। আমি যেটা আশা করব যে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে তারা তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবেন এবং একই সঙ্গে জনগণকে সংগঠিত করবার ক্ষেত্রে তারা তাদের ইতিবাচক ভূমিকা পালন করবেন। আমি আজকে বক্তব্য অন্যভাবে রাখতে চাই না। আইন আদালতকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বিরোধী দল নির্মূল করে দেশে একটি একদলীয় শাসন কায়েমের জন্য সরকারের যে অপচেষ্টা, সেটি নিয়ে আমরা সবাই সতর্ক আছি। এবং এই যে 63টি রাজনৈতিক দলের যে যুগপৎ আন্দোলন হয়েছে, এই স্বৈর শাসনের অবসান ঘটিয়ে আগামীর নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা না পর্যন্ত এই রাজনৈতিক দলগুলোর যুগপৎ আন্দোলন চলবে। আপনারা একটা বিষয় স্পষ্ট জানেন যে নির্বাচনের আগে এই 63টি রাজনৈতিক দল আগামীর বাংলাদেশকে কেমন দেখতে চায়, কোন কোন জায়গায় পরিবর্তন চায়, সেইগুলো নিয়ে কিন্তু আমরা 31 দফা একটা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছি, যেখানে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা, আমরা প্রায় রাষ্ট্রের সমগ্র বিষয় সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা 31 দফাতে দিয়েছি। তো নির্বাচন করার জন্য যে সরকার বিরোধী দলের প্রায় 32,000 নেতাকর্মীকে জেলে নিয়েছে মহাসচিব সহ, এবং তার সরল স্বীকারোক্তি সরকারের মন্ত্রীরাই করেছে। কাজে সেই অবস্থায় তো আন্দোলনকে কন্টিনিউ করে যাওয়া বিরোধী দলের জন্য অনেক ক্ষেত্রে হয়তো ডিফিকাল্ট ছিল, এবং সরকারের এই শয়তানি বুঝে ওঠার জন্য আমাদেরও বেগ পেতে হয়েছে। কারণ সব ধরনের ষড়যন্ত্র এবং শয়তানি আগামীতে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, এবং সেই ধরনের কর্মকৌশল নিয়ে আগামীতে আন্দোলনকে বেগবান করা হবে। এই আন্দোলনের সাথে যারা ছিলেন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে জনগণ, তাদেরকে আমরা পুনরায় আবার শক্তি নিয়ে আমরা উঠে দাঁড়ানোর আহ্বান জানাবো। এবং বিশেষ করে মহাসচিব সবসময় ছাত্র, যুবক, তরুণদেরকে এগিয়ে আসার জন্য বলেন। এটা তো সত্য যে এই বাংলাদেশ তথা এই উপমহাদেশের সমস্ত গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে জনগণের অধিকার আদায়ে ছাত্র, যুবক, তরুণরা অগ্রভাগে ছিল। মহাসচিব সহ দেশবাসীর যে ছাত্র, যুবক, তরুণদের নিয়ে যে আশা এবং প্রত্যাশা, গণ অধিকার পরিষদ একটা তারুণ্যের দল হওয়ায় ইনশাল্লাহ আমরা অতীতে যেভাবে রাজপথে ছিলাম, আগামীতেও সেই একই ভূমিকা নিয়ে শত ত্যাগ স্বীকার করেও নির্যাতন, নিপীড়ন, দমন পীড়নের মুখেও দেশের মানুষের অধিকার আদায়ে আমরা ওবায়দুল কাদের সাহেব তিনি যেন খুব
উত্তেজনার মধ্যে আছে, তার উত্তেজনা যেন কোনোভাবেই প্রশমিত হচ্ছে না। তিনি মানসিক অস্থিরতায় ভুগছেন বলে মনে হয়। ডোনাল্ড লু, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ এশিয়া বিষয়ে, তিনি বাংলাদেশে এসেছেন। তার আশা নিয়ে বিএনপির কোনো নেতা কোথাও কখনো কোনো কথা বলেনি, কিন্তু প্রতিদিন মনে হচ্ছে জ্বরে যেমন প্রলাপ বকে তেমনি ওবায়দুল কাদের সাহেব প্রলাপ বকছে। এর কারণ কি আমরা জানি না। উনি বলছেন ডোনাল্ড লু কি বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিবে, ডোনাল্ড লু কি বিএনপিকে ক্ষমতা দিয়ে যাবে, ডোনাল্ড লু কি তিনি নিষেধাজ্ঞা দিবে, এই আশায় আছে বিএনপি। তো বিএনপি তার আশা নিয়ে এবং সে কি করবে এই নিয়ে কোনো নেতা বিএনপির কি কোনো কথা বলেছে? বলেনি। কিন্তু ওবায়দুল কাদের সাহেব এসব বলে যাচ্ছে। উনার কি প্রচন্ড জ্বর হয়েছে যে উনি কি এইরকম ভুল বকছেন, প্রলাপ বকছেন কেন? অর্থাৎ একটা বড় ধরনের অস্থিরতায় তিনি আছেন। উনারা গণতন্ত্রকে ধ্বংস করে ভোট নির্বাচনকে দখলে নিয়ে তারা গোটা জনগণকে, দেশবাসীকে তারা বন্দী করে রেখেছে। গোটা বাংলাদেশকে উন্মুক্ত কারাগারে পরিণত করে এখন জনগণকে বিভ্রান্ত করার জন্য নানা কথা বলছে। তার একটি হলো এই মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর আশা নিয়ে এই যে জ্বরের প্রলাপ বকা, এই বকাটা তার একটা উৎকৃষ্ট উদাহরণ। আপনারা জানেন সব দিক থেকে এই সরকার একেবারে ধ্বংসের শেষ সীমানায় উপনীত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন যে অর্থনীতির এই যে করুণ অবস্থা, ধসে যাওয়া, এইটা আমার কর্মজীবনে দেখিনি। এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর বর্তমানে যিনি আছেন তিনি এই সরকারেরই মনোনীত। আবার উনাদের যে জ্বালানি উপদেষ্টা, কি যেন নাম উনার, তৌফিক এলাহি, উনি বলছেন যে বাংলাদেশের আজকের যে ভয়াবহ অর্থনৈতিক অবস্থা তার জন্য পশ্চিমারা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের নবতত্ত্ব তৌফিক এলাহিরা দিয়ে মনে করছে জনগণকে তারা বিভ্রান্ত করবে। কিন্তু এটাতে যে জনগণ বিভ্রান্ত হবে না, তাদের প্রতিটি কাজ হচ্ছে অবৈধ, এদের জনগণের কোনো রায় নাই। তাই দ্বিতীয় দফা যে উপজেলা নির্বাচন হচ্ছে 21 তারিখে, এইটা আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের কারো না কারো বাড়ি কোন উপজেলায় এখানে নির্বাচন হবে। আপনারা বাড়িতে আপনাদের বাপ্পা, আপনাদের প্রতিবেশী, আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের ভাই বোন, আপনাদের সন্তান যারা যেখানে আছেন উপজেলায়, তাদেরকে বলবেন এই ঘৃণ্য দখলদার জনগণকে বন্দী করে রাখা এই সরকারের উপজেলা নির্বাচন তারা প্রত্যাখ্যান করবে, তারা বর্জন করবে। অনারেবল বিষয়ের ব্যাপারে আমরা আলাপ করেছি, এমনকি আমি উদাহরণও দিয়েছি যে সৌদি আরবের মতো জায়গায়ও ভিসা অনেক সহজ করে ফেলেছেন। আমাকে আপনি ভিসা দিলেন, সেই ভিসাটি যদি 2 বছর মেয়াদি দিয়ে দেন মিনিমাম, তাহলে এই 2 বছরের মধ্যে কিন্তু আমি গিয়ে আপনাকে লোড দেব না। রাজনীতি তো ভারতে নির্বাচন চলতেছে, তারা তাদের নির্বাচন করছে, আমরা আমাদের নির্বাচন করছি। রাজনীতির তো আলাপ, ওরা আমাদের, আমরা যে সমস্যা বলেছি ওরা একমত হয়েছেন। ওনাদের এ ব্যাপারে কিছু সমস্যার কথাও বলেছেন যে আমরা এটাকে সহজ করার চেষ্টা করছি। ওনারা লোডের কথা বলেছেন যে আসলে এত ভিসা আমাদের দিতে হয় যে এটা কখনো কখনো আমাদের কাছে ওভারলোডেড হয়ে যায়, এবং এটা সত্য। কাজেই সেই ওভারলোডকে সামাল দেওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা করতে হবে। এবং এ ব্যাপারে আমি গত বছরে আমি ভারত সফরে গিয়েছিলাম, তখন মন্ত্রী না, কিন্তু আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য হিসেবে গিয়েছিলাম 2 দেশের রাজনৈতিক সফরে। সেখানেও আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মন্ত্রী পর্যায়ে আমি আলোচনা এবং ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ে সেখানেও আমি এই বিষয়টি কিন্তু বলে এসেছি। আমাদের দেশ থেকে একটা সবসময় বলা হচ্ছে যে
অন অ্যারাইভেল ভিসা, যেটা হলে এই যে একটা হ্রাস। না দেখেন, অন অ্যারাইভাল ভিসার ব্যাপারে আমরা আলাপ করেছি, এমনকি আমি উদাহরণও দিয়েছি যে সৌদি আরবের মতো জায়গায়ও ভিসা অনেক সহজ করে ফেলেছেন, সেখানে গোল্ডেন ভিসা চালু করেছেন, অন অ্যারাইভাল ভিসা চালু করেছেন। কাজে আপনাদেরকে আর সেই জায়গায় থাকলে চলবে না যে জায়গাটি এখন আর চলছে না। কাজে আপনারাই বলছেন ওভারলোড হচ্ছে, কাজে এই ওভারলোড কমাতে হলে আমাকে আপনি ভিসা দিলেন, সেই ভিসাটি যদি 2 বছর মেয়াদি দিয়ে দেন মিনিমাম, তাহলে এই 2 বছরের মধ্যে কিন্তু আমি গিয়ে আপনাকে লোড দেব না। এই 2 বছরের মধ্যে কিন্তু 2 বছর পর্যন্ত কিন্তু এই মানুষটি আর আপনাকে ভিসা কেন্দ্রে যাবে না। কাজে লোড কমাইতে হলেও এই আপনার ভিসার মেয়াদ দীর্ঘমেয়াদী করতে হবে। এই বিষয়গুলি নিয়ে খুব সহজভাবে আমরা আলাপ করি। এখানে কোনো ডিপ্লোমেটিক আলাপ নয়, মূলত সমস্যা ভিত্তিক আমরা আলাপগুলি। ওনার কি বক্তব্য ছিল? উনি একমত হয়েছেন এবং উনি বলেছেন আমরা বিষয়টা চেষ্টা করছি এই করার। তবে উনি বলেছেন যে নির্বাচনের পরে আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কোথায় লু, কোথায় আপনি, কোথায় আমেরিকা, সেটার বিষয়ে বাংলাদেশ বিএনপি জাতীয়তাবাদী দলের মাথা ব্যথা নেই। ইসলামাবাদের জিঞ্জির ভেঙেছি দিল্লির শাসন গ্রহণ করার জন্য না। এই সরকার খবর রাখে শুধু খালেদা জিয়াকে কতদিন জেলখানায় রাখতে হবে, এই দেশে তারা খবর রাখে খালেদা জিয়ার বিরুদ্ধে যে অসত্য মামলা, সেই মামলায় কি করে সাজা দেওয়া যায়। এই সরকার খবর রাখে মির্জা আলমগীরকে কতদিন জেলে রাখা যায়। এই সরকার ক্ষমতা রাখে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে কিভাবে দমন করা যায়। এই সরকার শুধু খবর রাখে লুট করার জন্য। এই সরকার খবর রাখে বিদেশ থেকে কোটি কোটি টাকা লোন এনে মেগা প্রকল্পের নামে বাংলাদেশে আজকে যে লুটের বাজার সৃষ্টি করেছে তার খবর এই সরকার রাখে। এই সরকার মানুষের খবর রাখার দরকার মনে করে না, কারণ এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, এই সরকার অবৈধ সরকার। তাই জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নাই। তারা আজকে শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। যে শিক্ষা প্রতিষ্ঠানের দলীয় নেতা কর্মীদেরকে নিয়োগ দিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। আজকে সাংবাদিক বৃন্দকে আজকে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে দেওয়া হয় না। এর কারণ কি? এই কারণ স্পষ্টভাবে আপনাদেরকে জানাতে হবে। কারণ মুদ্রাস্ফীতি এভাবে বেড়ে যাচ্ছে, আজকে রিজার্ভ তলানিতে পৌঁছে গেছে। বাংলাদেশের যে সার্বিক অবস্থা, এই সংকট আপনাদের সমাধান করা সম্ভব নয়। তাই জোর করে প্রজাতন্ত্রের লোককে দিয়ে, কিছু সংখ্যক সব লোক না, তাদেরকে দিয়ে ক্ষমতায় টিকে থাকবেন, এটা সম্ভব নয়, আর কোনোদিনও সম্ভব হবে না। বাংলাদেশের মানুষ জেগেছে, তার প্রমাণ কালকে প্রথম এবং তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন দেখেছেন। 7 জানুয়ারি 2024 সালের নির্বাচনে বুকে হাত দিয়ে বলেন কত সংখ্যক লোক ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছিল। নির্বাচন কমিশন নিজেই স্বীকার করেছেন বাংলাদেশে এই নির্বাচনে ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হয় নাই। আজকে উপজেলা নির্বাচনেও একই অবস্থা, কোন ভোটার ভোট কেন্দ্রে নাই। ভাইয়ে ভাইয়ে নির্বাচনে আজকে উপজেলা নির্বাচনকে আজকে তারা জয়লাভ করিয়ে নিচ্ছে। বাংলাদেশের মানুষের প্রতি তাদের কোনো আস্থা নাই। আস্থা আছে কিছু সংখ্যক সরকারি কর্মচারী, যারা তাদেরকে অবৈধ ক্ষমতা যাওয়ার জন্য সহযোগিতা করে। প্রিয় ভাইয়েরা, তাই আমাদের দাবি সীমান্ত বন্ধ করতে হবে। অবৈধভাবে আসা হিন্দুস্তানি পণ্য, ভারতীয় পণ্য বন্ধ করতে হবে। যেগুলো আনা হয়, আমদানি করা হয়, সেগুলোকে নিরীক্ষা পরীক্ষার পর বাংলাদেশে প্রবেশ করার অনুমতি দিতে হবে। তাই আজকে আমাদের এই দাবি স্পষ্ট। খালেদা জিয়ার মুক্তি দিতে হবে, সকলের রাজবন্দিনী মুক্তি দিতে হবে, এবং ভারতীয় সাথে
হিন্দুস্তানের সাথে যেসব অবৈধ চুক্তি আছে সকল চুক্তি বন্ধ করে দিতে হবে। বাংলাদেশের মানুষ চায়, ইসলামাবাদের জিঞ্জির ভেঙেছি দিল্লির শাসন গ্রহণ করার জন্য নয়। খালি পায়ে যুদ্ধ করেছি, হাফ প্যান্ট পরে যুদ্ধ করেছি, দেশ স্বাধীনতা অর্জন করেছি গণতন্ত্রের জন্য, সংবিধান রক্ষার জন্য। সেই সংবিধানকে তছনছ করে দিচ্ছেন, বাকশাল কায়েম করার অভিনব প্রচেষ্টা আবার চালিয়ে যাচ্ছেন। তাই বাংলাদেশ ব্যাংকে আজকে সাংবাদিক প্রবেশ করতে দিচ্ছেন না। এর কারণ একটি, আবারও সেই পুরানো বাকশাল বাংলাদেশে কায়েম করার প্রবণতা আপনাদের মধ্যে সৃষ্টি হয়েছে। এর সৃষ্টির কারণ একটি, বারবার অনির্বাচিত সরকার ক্ষমতায় যাওয়া। তাই প্রিয় ভাইরা, ওবায়দুল কাদের সাহেব আমাদের একজন সম্মানিত আওয়ামী লীগ নেতা, আপনার উদ্দেশ্যে বলতে চাই, কোথায় লু, কোথায় আপনি, কোথায় আমেরিকা, সেটার বিষয়ে বাংলাদেশ বিএনপি জাতীয়তাবাদী দলের মাথা ব্যথা নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাস করে দল, যে দেশের মানুষ, বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা, বাংলাদেশের গণতন্ত্রের প্রতি সমর্থন, যেই দেশেরই নেতা হোক না কেন তাকে আমরা অভিনন্দন জানাবো। তাই আমরা বলতে চাই, লু নিয়ে এত উৎসাহিত আমরা নয়, লু নিয়ে উৎসাহিত আপনারা। লু কি বার্তা নিয়ে আসছে সেটা আপনারাই জানেন, আমাদের জানার কথা নয়, কারণ আপনারা অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতায় বসে আছেন। প্রিয় ভাইয়েরা, তাই আসুন সবাই দেশ নেত্রীর মুক্তি আন্দোলনে সক্রিয় হই। বাংলাদেশে অবৈধ অনির্বাচিত রাতের ভোটে সরকারকে আজকে বিতাড়িত করার জন্য সকল শক্তি এক হয়ে বাংলাদেশের সংবিধান রক্ষার, স্বাধীনতা রক্ষার আন্দোলনে যাবে। কোনো কিছু সিদ্ধান্ত নিচ্ছি সেটা শুধু স্টেক হোল্ডারদের জন্যই ভালো না। আমার মনে হয় যে এই আলোচনাটাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা এক্সাম্পল হয়ে থাকে। তো সেই কারণে আমি মনে করি যে আমাদের আলোচনা ফলপ্রসূ হচ্ছে এবং আইএলওর আঙ্গিকটা আমি বুঝতে পারছি, তাদের কমিটি অফ এক্সপার্টস আমাদের আইনটা করেছেন, রেখেছেন এবং সেইখানে কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস এর ব্যাপারে তারা রিকমেন্ডেশন দিয়েছেন। আমাদের পক্ষ থেকে আমি বলবো যে দেখো, আমাদের আইনটা আমরা বাংলাদেশের বাস্তবতা, বাংলাদেশের শ্রমিক অধিকার এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে শ্রমিক অধিকার বাস্তবায়ন করতে চেয়েছিলেন, প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং রক্ষা করতে চেয়েছিলেন, সেইভাবেই করা হয়েছে। অফকোর্স আইনে ইমপ্রুভমেন্টের জায়গা আছে, জায়গা সবসময় থাকে, আইনের অ্যাডভান্সমেন্টের জায়গা সবসময় থাকে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা সেই যেটা আমি বললাম, আমরা সেটা বিবেচনা করব এবং আজকে এই ফলপ্রসূ আলোচনা শেষ হচ্ছে। আপনাদের মাননীয় মন্ত্রী একটা প্রশ্ন থাকলে, 3 দিনের এই আলোচনায় তাদের কোন জায়গাগুলোতে কনসার্ন ছিল যেটা নিয়ে আসলে সমঝোতা হয়েছে? আপনার ব্যাপারটা হচ্ছে যে কোন জায়গা, বিষয়টা কোন জায়গাটা। ধরেন আমি আপনাকে আমি এর আগেই কিন্তু একটা কথা বলেছি যে দেখেন, 3 দিন ধরে আলাপ আলোচনা হয়েছে, কোনটা এগ্রি করেছি, কোনটা এগ্রি করি নাই আমি এখন মেমোরি থেকে বলতে পারি। কিন্তু একটা জিনিস আমি বলতে পারি, ধরেন যেখানে আমাদের যে থ্রেশহোল্ডের যে কথা বলি, যেখানে আমরা 15% নিয়ে এসেছি, তারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। অবশ্যই তারা বলেছে যে এটা তারা চায় যে আরো কমে আসুক। কিন্তু আমরা যে বাস্তবতার কথা বলেছি সেটা হচ্ছে যে আমরা আগে 2017 সালে কমিটমেন্ট দিয়েছিলাম যে আমরা গ্র্যাজুয়ালি নামাবো এবং আমরা সেই কমিটমেন্ট অনুযায়ী গ্র্যাজুয়ালি নামাচ্ছি। এইখানে আমার মনে হয় যে আমাদের উভয় পক্ষে যে অবস্থা সেটা পরিষ্কার হয়েছে এবং উভয় পক্ষই সেই অবস্থা বুঝতে পেরেছে। ধন্যবাদ। তাৎক্ষণিক বা দৈহিকভাবে আপনারা পরিবর্তন করতে পারেন আইনে? আমি তো বললাম আইন পরিবর্তন করতে গেলে এই আইনটা সংসদে যাবে এবং সেইখানে আলোচিত হবে। যেই সব প্রভিশনস গুলি সাজেস্ট করা হয়েছে সেইগুলি কিছুটা নীতি নির্ধারকদের কাছে আমার নিয়ে যেতে হবে, সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর অনেকগুলি ট্রাইপার্টাইট, কারণ সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা এই আইনটা
সর্বস্তরের এমপ্লয়ার্স, এমপ্লয়িজ, ওয়ার্কার্স অ্যান্ড অল স্টেক হোল্ডার্স কনসার্ন, আমরা তাদের জন্য এই আইনটাকে গ্রহণযোগ্য করতে চাই এবং এই আইনটাকে ইমপ্লিমেন্ট পলাতক বেশ কিছু সদস্য মিলেমিশে একটি সশস্ত্র গঠিত ঐক্যবদ্ধ হয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া গঠন করে এবং আমাদের কাছে স্পেশাল ব্রাঞ্চ এবং তত্ত্ব ছিল এবং আমরা এই তত্ত্ব নিয়ে ডিবির সহযোগিতায় আমরা কল্যাণপুর এবং গাবতলীর ধারাবাহিক অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিন্দাল শারকিয়া দলের বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সমন্বয়ক সহ বান্দরবনের কুকিচিনের সন্ত্রাসীদের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত 3 সদস্যকে আমরা গ্রেপ্তার করি। আসলে এই যে নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনের নেতা এবং সদস্যরা বিশ্বাস করে গাজওয়াতুল হিন্দ নামক একটা ধর্মযুদ্ধ হবে এবং এই বিশ্বাস করা হয় যে কোনো এক সময় দাজ্জালের নেতৃত্বে ভারতে যখন মুসলিম নিধনের বড় রকমের চেষ্টা করা হবে তখন ইসলাম ধর্মকে সমুন্নত রাখতে এবং মুসলমানদের সুরক্ষা দিতে গাজওয়াতুল হিন্দ নামক একটা ধর্মযুদ্ধে অংশগ্রহণ করবেন এবং তারা বদরের যুদ্ধে অংশগ্রহণকারী শহীদ অথবা গাজীদের মতো মর্যাদা নেকির মালিক হন বলে তারা বিশ্বাস। এমন বিশ্বাস এবং প্রচারণা উদ্বুদ্ধ হয়ে এক সময়ের হুজি ও জেএমবির সদস্য হিসাবে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত জেল ও হাজতে বাস শেষে মুক্তিপ্রাপ্ত নিষিদ্ধ সংগঠনের বেশ কিছু নেতাকর্মী ময়মনসিংহ, ঝালকাঠি, ফরিদপুরের মাগুরা বিভিন্ন জেলায় যুবকরা গাজওয়াতুল হিন্দ এই অংশগ্রহণের প্রস্তুতি নিতে গঠন করে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া এবং বাংলাদেশের পুলিশ সফলভাবে জঙ্গি রাস্তানা ধ্বংস, জঙ্গি তৎপরতা নিজেদের সফলভাবে দমন করতে পারায় এই জঙ্গি সংগঠন সমতল এড়িয়ে তারা এখন পার্বত্য জেলাগুলোতে প্রশিক্ষণের সুযোগ খুঁজছিল এবং খুঁজতেছিল। আমরা এই ধারাবাহিকতায় পার্বত্য বান্দরবন, খাগড়াছড়ি বসবাসকারী যে বন সম্প্রদায়ের কতিপয় বিভ্রান্ত সন্ত্রাসী দ্বারা গঠিত কুকিচিনদের সাথে সহযোগিতা হয় জামাতুল আনসার হিন্দাল শারকিয়া। এরা প্রচুর অর্থের বিনিময়ে কুকিচিনের সন্ত্রাসীরা হিন্দাল শারকিয়াদের সদস্যকে কীভাবে বৈরী পরিবেশে সার্ভাইভাল করতে হয়, আনআর্ম কমব্যাট, এসএল রাইফেল পরিচালনা, এক্সপ্লোসিভ ডিভাইস তৈরির ব্যবহার, সিওবিতে অংশগ্রহণ ইত্যাদি সে তারা প্রশিক্ষণ দেয় টাকার বিনিময়ে। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে কিছু বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী গোষ্ঠীর সাথে মিলে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়া, দেশকে অস্থিতিশীল করে জঙ্গির হেলাফত স্টেট প্রতিষ্ঠা, পার্শ্ববর্তী দেশগুলোকে নিষিদ্ধ সংগঠনের সাথে যোগাযোগ বজায় রাখা এবং নিজ দেশ এবং পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে ধর্মযুদ্ধে জড়িয়ে শহীদ বা গাজী হওয়ার নেকি অর্জন করে রসদ সামগ্রী কর্মী সংগ্রহ তৎপর ছিল গ্রেপ্তারকৃতরা। ষড়যন্ত্রের জাল ভেদ করে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই বিএনপির জন্ম হয়েছে। পরিষ্কার কথা, বাংলাদেশের রাজনীতিতে ৭৫-এর ৭ই নভেম্বর একটি ঐতিহাসিক দিন। সেই দিনটি ঘটেছিল বলেই এই দেশের গণতন্ত্র আবার ফিরে এসেছিল, এই দেশের মানুষের মৌলিক অধিকার ফিরে এসেছিল এবং বহুদলীয় গণতন্ত্র আবার ফিরে এসেছিল।